ধোয়া ধীরে ধীরে উঠছে। আশেপাশে কেউ নেই, এখানে শুধু সাধু একাই থাকেন। যুবতী মনে মনে বলল, সাধু তো বৃদ্ধ মানুষ, নিশ্চয়ই সে আমার ক্ষতি করবে না। যাক বাবা, বাঁচা গেল। বাহিরে ঝড়ের মধ্যে ভিজে থাকা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে তো এ ভালো। এই ভেবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। কিছুক্ষণ পর সাধু এসে যুবতীকে বললেন, ওখানেই বিছানা পাতা আছে, গিয়ে শুয়ে পড়ো, বিশ্রাম নাও, বড্ড ক্লান্ত তুমি। এরপরেই নিজেও তার বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু যুবতী শুয়ে পড়তে গিয়ে লক্ষ্য করল তার ভিজে কাপড় শরীরের সাথে লেপ্টে আছে, আর সেদিকে বৃদ্ধ সাধু এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে যেন লুকিয়ে আছে এক নোংরা কামনা। তবুও যুবতী নিজেই নিজেকে সান্ত্বনা দিল, না না, ছি, এ আমি কি ভাবছি, ওনার বয়স হয়েছে, চোখে হয়তো কম দেখে, তাই ওভাবে তাকিয়ে আছে। বাহিরে তখনও ঝড় বৃষ্টি মুষলধারে পড়ছে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে জানালার পাশে রাখা প্রদীপটাকে দপ করে নিভিয়ে দিল। মুহূর্তেই অন্ধকার নেমে এলো ঘরে। যুবতীর বুকটা ধড়াস করে উঠল। কিছুক্ষণের মধ্যে সাধু উঠে এসে আবার প্রদীপ জ্বালিয়ে দিলেন। প্রদীপের আলোয় আবারও সেই চোখ দুটো যুবতীর নজরে এলো। আলোর নিচে সাধুর সেই চাহনি আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। যুবতী ভয় আরো বাড়তে শুরু করলো। মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এ আমি কোথায় এসে পড়লাম? আজ রাতে কি ঘটতে চলেছে আমার সাথে? ওই চোখের দৃষ্টিতে কি এমন ছিল? নাকি আমি বেশি বেশি ভাবছি? এই ভেবে ঘুমিয়ে পড়তে চাইল সে, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করেও পারল না। হঠাৎ সে অনুভব করলো তার শরীরে কারো হাতের স্পর্শ। যুবতী চমকে উঠে তাকালো, দেখলো সামনে সাধু দাঁড়িয়ে আছে। যুবতী বলল, কি করছেন সাধু বাবা? আপনি এখানে কেন? কেন এসেছেন আমার কাছে? তার ভয় আর জিজ্ঞাসা কণ্ঠে মিলেমিশে কেঁপে উঠল। সাধু শান্ত গলায় বলল, তুমি তো ভিজে গেছো, শীত লাগবে ভেবে একটা কম্বল দিতে এলাম, এই নাও কম্বলখানা, গায়ে জড়িয়ে নাও। এই বলে হাত বাড়িয়ে কম্বল দিতে গিয়ে সাধু আবারও সেই দৃষ্টিতে তাকালেন যুবতীর শরীরের দিকে। যুবতী এখন নিশ্চিত এই দৃষ্টিতে তার কোনো নিষ্পাপতা নেই। ওনার চোখে লুকিয়ে আছে কামনা, এক নোংরা বাসনা। হঠাৎ যুবতী বলল, ঝড় থেমে গেছে সাধু বাবা, আমি এখনই চলে যেতে চাই। সাধু তৎক্ষণাৎ বললেন, না, এখনো ঝড় পুরোপুরি থামেনি, বাহিরে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পর ঝড় আরো বাড়বে। তোমার এত রাতে বের হওয়া ঠিক হবে না, কাল ভোরে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তার কণ্ঠে নরম আদর, কিন্তু চোখে সেই একই লোলুপ দৃষ্টি। যুবতী নিরুপায় হয়ে আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তার চোখে তন্দ্রা নেমে এলো। হঠাৎ তার শরীরে আবারও সেই হাতের স্পর্শ, সেই নিস্তব্ধ পায়ের শব্দ, সেই ঘন নিঃশ্বাসের ঘনতা। কিন্তু চোখ মেলে তাকাতেই দ্রুত সাধু নিজের বিছানায় চলে গেল। যুবতী ভেবেই পাচ্ছে না আসলেই সাধু তার কাছে বারবার কেন আসছে, আর কেনই বা তার শরীরে এমন বাজেভাবে স্পর্শ করছে। নিশ্চয়ই